আচ্ছা। তো আমাদের আজকে হট টপিক আমাদের লিমিট, সেটা নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের ১ম যে চ্যাপ্টারটা লিমিট, সেটা নিয়ে আসলে আমাদের মেইনলি কথাবার্তা বলতে হবে। তো লিমিট অর্থটা কি? লিমিট অর্থ হচ্ছে সীমা, তাই না? একটা রেঞ্জ, একটা সীমা যেটার মধ্যে হচ্ছে একটা ক্ষেত্র বা একটা সারফেস বা একটা ফাংশন বা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে তোমার মেইনলি আবদ্ধ থাকে। ঠিক আছে? একটা সীমার মধ্যে। যেটাকে বলে আমরা লিমিট দ্বারা প্রকাশ করতেছি। এখন কথা হচ্ছে লিমিট আমরা কেন শিখবো? লিমিট আমাদের জানার প্রয়োজনটা কেন? সেটা আমাদের আগে বুঝতে হবে। তো সেটা আলোচনা করার আগে আমি চলে যাচ্ছি আগে ফাংশনের ক্ষেত্রে। যে ফাংশনটা কি আসলে? যেটা আমাদের হচ্ছে চ্যাপ্টার 8 এ আছে ফাংশন, তাই না? চ্যাপ্টার 8 ফাংশন। তো এই যে তোমার ফাংশন, এটা আমাদের যদি ফার্স্ট অফ অল বুঝতে হয় আমাকে, যেহেতু লিমিট পড়বো আমি obviously, বাট ফাংশনটাকে বুঝাই দিই। যে ফাংশন তো এনাফ ছিল। দেন কেন আবার ফাংশনের পরিবর্তে লিমিটটা আসছে সেটা আমাদের জানতে হবে আগে। ঠিক আছে? মানে লিমিট আসলে কিছুই না, একটা ফাংশনই বলতে পারো। তো এই ফাংশনটা থেকে কেন আবার লিমিটের উৎপত্তি হইলো সেটা আমাদের আগে বুঝতে হবে। তো আমি শুরু করতেছি আগে আমাদের এই ফাংশনটা নিয়ে শুরু করতেছি। সাপোজ ধরো আসলে ফাংশনটা আসলে কি সেটা সেটা আগে আমি শুনি। মনে করো যে আসলে আ তোমাকে মনে করো যে একটা কমলা দেওয়া হয়েছে। ঠিক আছে? তুমি এখন কমলার জুস বানাবা। ওকে? এখন কমলার জুস তুমি কিভাবে বানাবা? তুমি তো একটা কাজ করতে পারো যে তুমি হচ্ছে হাত দিয়ে চিপে রস বের করতে পারো। আরেকটা কাজ করতে পারো কি যে তুমি একটা ব্লেন্ডিং মেশিন নিতে পারো, তাই না? একটা ব্লেন্ডার নিতে পারো, ব্লেন্ডিং মেশিন। তো এই ফাংশনটা হচ্ছে কাজ করা। তুমি যদি একদম মানে শাব্দিক অর্থ বলো বাংলা ভাষায়, তাহলে ফাংশন অর্থ কি? ফাংশন অর্থ হচ্ছে কাজ করা। ঠিক আছে? ফাংশন অর্থ হচ্ছে কাজ করা। কি কাজ করা? এই যে যেটা বলতেছিলাম দেখো খেয়াল করে। মনে করো যে এখানে একটা বক্স আছে, একটা ব্লেন্ডিং মেশিন আছে। ঠিক আছে? এখন এটার মধ্যে মনে করো যে তুমি কমলার রস বানাও। তুমি ৩ টা কমলা লেবু নিয়ে নিছো। এখন তুমি এটাকে রস বানাবা। তো এখানে একটা পাইপ আছে obviously। তো এখানে তুমি হচ্ছে রসটাকে নিতেছো। ঠিক আছে? এই যে কমলা, এই কমলাটাকে তুমি হচ্ছে এই ব্লেন্ডিং মেশিনে ইনপুট করতেছো আর আউটপুট হিসেবে জুস পাচ্ছ। সো এই যে তোমার ব্লেন্ডিং মেশিনটা, এটাকে আমি বলতেছি তোমার সাপোজ ধরো হচ্ছে এটার নাম হচ্ছে এফ। এটার নাম হচ্ছে এফ। ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি আসলে ফাংশনের ভাষায় বলতে চাই, তাহলে বিষয়টা কি হবে? যে এফ অফ কমলা, ঠিক আছে? ইজ ইকুয়াল টু জুস। তার মানে এই কমলাটা হচ্ছে ইনপুট আর জুসটা হচ্ছে কি আউটপুট। তাহলে এফ এর কাজটা কি? এফ এর কাজটা হচ্ছে এই কমলাটাকে জুস বানানো, অর্থাৎ ব্লেন্ডিং করা, মানে কি কাজ করা, তাই না? সো এইটাকে আমরা এভাবে ম্যাথমেটিক্যালি কি করতে পারি? এভাবে এফ অফ কমলা ইজ ইকুয়াল টু জুস লিখতে পারি। সো অবভিয়াসলি ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করে। এটা নির্দিষ্ট কাজটা এখন এই যে তো ফাংশনের নামটা কি তাহলে? এই ফাংশনের নাম হচ্ছে এফ। ঠিক আছে? এই ফাংশনের নাম হচ্ছে এফ। এই ফাংশনের অনেক নাম হতে পারে। এখানে জি হতে পারে, এখানে এ হতে পারে। এখানে অনেক রকম নামই হতে পারে। এনিথিং নাম তুমি যেটা মন চাও। বাট আমরা ধরে নিলাম যে এখানে নামটা হচ্ছে এফ। তাহলে এই এফ এর কাজটা হচ্ছে এই কমলাটাকে জুস বানানো। এটা হচ্ছে আমাদের ফাংশনের কাজ। অর্থাৎ আমি যদি বলি তাহলে এখানে সাপোজ ধরো এবার আমি বললাম যে তাহলে এফ অফ এক্স। তার মানে এক্স হচ্ছে আমার ইনপুট। তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো? আমি ধরলাম হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে তোমার, এটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার। ইট মিনস মনে করো যে এখানে আমি যাই দিব, এই এফ এর কাজটা কি হবে? এই এফ এর কাজটা হচ্ছে যাই দিব তাকে বর্গ করে, মনে করো যে তাকে বর্গ করে দেবে, তাই না? অর্থাৎ এবার এই এফ এর কাজটা কি? যে সকল জিনিসকে বর্গ করে দেওয়া। সাপোজ ধরো এখানে ৫ দিলাম, তাহলে কি হবে এটা? এটা তোমার 5 স্কয়ার হয়ে যাবে। সো এটা তোমার যাই দেন এখন এখানে এটা বর্গ করে ফেলবে। তার মানে একটা নির্দিষ্ট কাজ করে। এখন নির্দিষ্ট কাজটা কিসের উপর ডিপেন্ড করবে? obviously ইনপুটটার উপর। যে ইনপুট কত পাচ্ছি তার উপর আউটপুটটা বেসিস হবে। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা থাকবে। এখানে আসলে আমাদের যে কাজের যে ফলাফল সেটা আমার থাকবে রেজাল্ট। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনের উপর বেসিস করে কি হবে? আমাদের রেজাল্টটা হবে। আমাদের আমি অ্যানসারটা বের করব, তাই না? তো এটা হচ্ছে আমাদের নরমাল ফাংশনের থিওরি আরকি। এভাবে ফাংশনটাকে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা। তো এইটা গেল। এখন আসি, এবার যদি আমি হচ্ছে একটা নরমালি যদি আমি তোমাদেরকে আসলে আ সীমার দিকে যেতে চাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তো নরমালি দেখো একটা জিনিস তোমাকে দেখাই। সীমার কাছে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম। লক্ষ্য করে দেখো। মনে করো যে এখানে সাপোজ ধরো যে আমি আমি x কিউব দিলাম, ঠিক আছে? এখন x কিউব। এখন এইটাকে মনে করো হচ্ছে আমি লাইক তোমার হচ্ছে এটাকে আ তোমাদের আমি গ্রাফিক্যালি দেখাবো, গ্রাফিক্যালি। ঠিক আছে? গ্রাফের মধ্যে তোমাদের দেখাবো আমি। এখন এখানে যদি আমি একটা গ্রাফ এঁকে নিই আগে, একটা গ্রাফ এঁকে নিই আমি। তো আমি মনে করো যে আমি এই দিকে দিচ্ছি হচ্ছে তোমার সাপোজ ধরো এখানে তোমার দিচ্ছি হচ্ছে x, এখানে দিচ্ছি আমি ভুজ। ঠিক আছে? তো এখানে দিচ্ছি আমি x। আর এদিকে বরাবর মনে করো যে আমি দিব হচ্ছে fx। ঠিক আছে? fx দিলাম। তাহলে এই বরাবর হচ্ছে আমার x, এই বরাবর হচ্ছে আমার fx।
তো এই বরাবর যদি সাপোজ ধরো আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, ঠিক আছে? তাহলে এই বরাবর কি হবে? এগুলা ডিপেন্ড করবে কিসের উপর? ভ্যালু গুলা কি হবে। অর্থাৎ এবার যদি দেখো ফার্স্ট অফ অল যদি আমি এখানে 1 দিই তাহলে আমি কত পাবো এখানে? 1 পাবো, তাই না? যদি এখানে আমি 2 দিই তাহলে কত পাবো? আমি এখানে 8 পাবো। যদি এখানে আমি 3 দিই তাহলে এখানে আমি 27 পাবো, তাই না? আচ্ছা, এই যে জিনিসগুলো বের হচ্ছে এখানে, এইটাকে আসলে আমি এখানে কিভাবে ইনপুট করতেছি, দেখাচ্ছি এখানে। তো মনে করো যে এখানে যদি আমি 2 নিয়ে কথা বলি 2, তাহলে যদি এটা আমার ভুজ হয় তাহলে আমার এই বিন্দুটা কত হবে? সাপোজ ধরো এখানে তোমার 2 4 6 8, তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি হচ্ছে আমার? x হচ্ছে, তাই না? মানে সরি 8 হচ্ছে। তার মানে এই যে বিন্দুটা এখানে, এই বিন্দুটাকে আমি কি বলতেছি? এটা হচ্ছে আমার কি? মানে ফাংশন, তাই না? মানে এই ফাংশনটা তোমার হচ্ছে মেইন রেজাল্ট আরকি। যেখানে তোমার এটা তোমার ভুজ, এটা তোমার হচ্ছে কোটি। তার মানে এই যে বিন্দুটা এখানে, এই বিন্দুটাকে আমি কি বলতে পারি? এটা তোমার হচ্ছে 2,8। এটাকে আমি 2,8 হিসেবে ইন্ডিকেট করতে পারি, তাই না? 2,8 হিসেবে আমি ইন্ডিকেট করতে পারি। কিন্তু আমি আরেকভাবে ইন্ডিকেট করতে পারি। সেটা কি জানো? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা যদি তোমার দেখো, এটা যদি f(1) হয়, এটা যদি f(2) হয়, এটা যদি f(3) হয়, তাহলে আমি কি বলতে পারি না যে এটা হচ্ছে তোমার 2, f(2)? তারপরে খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু আসলে তোমার হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের মধ্যে আসলে বিবেচনা করি, যদি এখানে ওয়াই অক্ষটা যদি তোমার হচ্ছে এক্স অক্ষের উপর ডিপেন্ডেবল হয়, ঠিক আছে? ইন দ্যাট কেস আসলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওইটা হচ্ছে নরমালি এক্স এর ফাংশন, ঠিক আছে? অর্থাৎ তোমার ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে নরমালি এক্স এর ফাংশন। অর্থাৎ এই যে দেখো এখানে এই যেমন 2,8, এটাকে আমি এক্স ওয়াই বলতে পারতাম, আবার এখানে এক্স ওয়াই না বলে কি বলছিলাম এখানে 2,f2, তাই না? তার মানে এইটা কিন্তু আসলে নরমালি ওয়াই অক্ষ, বা জানি ওয়াই অক্ষ, বাট এটা কিন্তু কখন ওয়াই অক্ষ হবে? মানে কখন তোমার এফএক্স এর সমান হবে? যখন হচ্ছে আমরা যেটাকে বলতে পারি কি, যেটা যদি এক্স এর উপর ডিপেন্ডেবল হয়, ঠিক আছে? যদি সেটা এক্স এর উপর ডিপেন্ডেবল হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি হচ্ছে তোমার এটা হচ্ছে ওই কোটিটা হচ্ছে তোমার f(2) মানে f(x), আর ভুজটা হচ্ছে তোমার শুধুমাত্র মানে যেটা আমাদের নরমালি এখানে ভ্যালু দেওয়া থাকবে, ইনপুট দেওয়া থাকবে সেটা, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের কেন দেখায় নিলাম, এটা তোমাদেরকে এই জন্য দেখাইলাম বিকজ তোমাদের এখন একটু পরে আমি দেখাবো যখন তোমার ঝামেলা শুরু হবে, আসলে মেইন ঝামেলাগুলা। তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার সীমার কাছে। সীমা, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার নরমালি লিমিট, যেটা আমি বলতেছি লিমিট। তো এখন তোমাদেরকে আমি বোঝাবো হচ্ছে আসলে লিমিটটার কাজটা কি আসলে, লিমিটটা কেন আসতেছে, লিমিট মানে ওয়াই ডু উই নিড লিমিট। এই লিমিটটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি আসলে একটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলটা আসলে অবভিয়াসলি তুমি লিমিটের চ্যাপ্টারও দেখবা, বাট এখন তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে লিমিটটা মানে এই এক্সাম্পলটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, যদি এরকম থাকে সাপোজ ধরো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, সাপোজ ধরো আগে আমি ফাংশনের কথা বলতেছি, ফাংশন নিয়ে মনে করো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল সাপোজ ধরো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। এটা খুবই একটা কমন প্রবলেম, খুবই কমন একটা প্রবলেম। দেখো, তোমাকে এখন বের করতে বললো সাপোজ ধরো এই এফ এক্স এর এই ফাংশনটার ভ্যালুটা আসলে সত্য কিনা, বা এটার ভ্যালুটা কত হতে পারে। আহ সাপোজ ধরো যে এখানে যদি আমি বলি যে আমি যদি এখানে কি বিভিন্ন রকম ভ্যালু নেই আসলে এই ফাংশনটার জন্য, ইনপুট আউটপুটের জন্য, তাহলে তুমি দেখবা আসলে এখানে কত রকমের ভেরিয়েশন আসতে পারে। বিষয়টা বুঝো একটু। মনে করো এখানে আমি নিলাম হচ্ছে এক্স, আর এবার আবার নিলাম হচ্ছে তোমার এফ এক্স, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমি হচ্ছে এই ফাংশনটার ভ্যালু যদি আমি হচ্ছে এখানে 1 নেই তাহলে কত আসে দেখো তো খেয়াল করে। এখানে 1 নিলে কত আসে, যে 1 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 1 মাইনাস 3, তার মানে হচ্ছে এটা কত, মাইনাস 8 ডিভাইড বাই মাইনাস 2, তাহলে কত আসে, এটা 4 আসে, তাই না? তার মানে এখানে 1 আসতেছে, এখানে কত আসতেছে, এখানে এটা 4 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে যদি আমি মনে করো সাপোজ ধরো যদি আমি হচ্ছে এখানে 2 নেই, কত আসে তাহলে দেখো তো খেয়াল করে, 2 নিলে তাহলে এফ অফ 2 ইজ ইকুয়াল টু কত হবে, এটা 2 স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 2 মাইনাস 3, তার মানে এটা হচ্ছে মাইনাস 5 ডিভাইড বাই কত আসে, এটা মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 5, ঠিক আছে? আই হোপ আমার ঠিক আছে, এটা দেখি তো, এটা তাহলে তোমার হচ্ছে 4 মাইনাস 9, হ্যাঁ মাইনাস 5, তাহলে এটা তোমার কত হচ্ছে 5 আসতেছে, তাহলে 2 নিলে 5 আসতেছে, ঠিক আছে? এরপরে যদি আমি মনে করো যদি এখানে তোমার 4 নেই তাহলে কত আসবে, 4 নিলে এখানে 7 আসবে, 5 নিলে এখানে 8 আসবে, ঠিক আছে? এখানে তুমি যদি 6 নিই তাহলে এখানে 9 আসবে। আচ্ছা দেখো তো আমি কি করলাম বলো তো, আমি কিন্তু আসলে এখানে প্রথম দুইটা বের করছি, আমি কিন্তু পরের তিনটা কি বের করছি, আমি কিন্তু পরের তিনটা বের করি নাই, তাই না? আমি কিন্তু 4 5 6 কিন্তু আমি বের করি নাই, কিন্তু আমি কিন্তু 4 5 6 বের না করে বলতে পারলাম কি যে এটা 7 8 9 হবে। এটা আমি কিভাবে বলতে পারলাম বলো তো? এটা আমি বলতে পারলাম, হ্যাঁ তুমি বলতে পারো ভাই এটা আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি বলছেন, মানে এখানে আপনি দেখতেছেন যে এটা 4 5 হইছে, তাহলে এরপরে 7 8 9 তো হওয়ার কথা। হ্যাঁ আমি 3 দেই নাই, বা 3 টাইম পরে বুঝাচ্ছি। বাট এখানে কিন্তু 4 5 6 দিলে 7 8 9 হওয়ার কথা। বাট আমি কিন্তু আসলে এটা দেখে আমি কোনো এক্সপেরিয়েন্স থেকে কিন্তু বলি নাই। আমি দেখতেছি
যখন হচ্ছে এখানে 1 দিছিলাম তখন এখানে 4 আসছে, যখন এখানে 2 দিছি তখন এখানে 5 আসছে, অর্থাৎ এখান থেকে এখানে 3 বাড়ছে, এখান থেকে এখানে 3 বাড়ছে, তাহলে obviously এখান থেকে যদি 4 হয় তাহলে এটা কি হবে? 3 ই বাড়বে, তাই না? তো আমি এই বেসিসে বলছি যে এটা আসলে তোমার এয়ারপোর্টটা কি হবে? 3 করে বাড়বে। তো কেন এটা 3 করে বাড়লো? কেন? এটা তোমাদের আসলে জানতে হবে, তাই না? সো এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী এখানে, খেয়াল করে দেখো। এটা বোঝার জন্য যদি এখানে আমি একটা কাজ করি যে এখানে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলি, অর্থাৎ তোমার x স্কয়ার মাইনাস 3 স্কয়ার ডিভাইড বাই x মাইনাস 3, তাহলে আমরা বলতে পারি কি যে ছোটবেলার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে x প্লাস 3 x মাইনাস 3, তাই আছে? তাহলে ডিভাইড বাই কি হবে? x মাইনাস 3। এখন কথা হচ্ছে যে আমাদের তাহলে এখন এটা দেখে কি মনে হচ্ছে? আমাদের এটা দেখে মনে হচ্ছে যে আমরা এখানে x মাইনাস 3 x মাইনাস 3 কেটে দিব, তাহলে আমাদের কি হবে? x প্লাস 3 হবে, তাই না? আমাদের তো নরমালি এটাই আমরা করতাম, তাই না? আমরা তো এখন আমরা এটাই করতাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলবো, উপরে a মাইনাস b আছে, নিচে a মাইনাস b আছে, x মাইনাস 3 x মাইনাস 3 কাটাকাটি x প্লাস 3 থাকবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফাংশনের মধ্যে এই কাজটা করতে কখনোই পারবো না, ইম্পসিবল এটা করা। এটাই হচ্ছে আমাদের মেইন ঝামেলাটা শুরু হচ্ছে এখান থেকেই। কেন পারবো না? কেন পারবো না সেটা আমাদের একটু বুঝতে হবে, খেয়াল করে দেখো। আমরা যদি এখানে x মাইনাস 3, খেয়াল করে দেখো আমরা এখানে 3 বসাই নাই, তাই না? যদি আমরা এখানে 3 বসাই, দেখো তো যদি আমরা এখানে 3 বসাই তাহলে কত হয়? খেয়াল করে দেখো তো এখানে 3 মাইনাস 3 0, 3 মাইনাস 3 0, ইট মিনস 0 ইনটু x প্লাস 3, তাহলে এটা উপরে হবে 0 আর নিচে কি হবে? 3 মাইনাস 3 0। এই যে দেখো এখান থেকে মেলে ঝামেলাটা শুরু হয়েছে যে 0 বাই 0। x মাইনাস 3 আমি কাটতে এই জন্যই পারবো না, কারণ ওখানে যদি আমি 3 বসাইতাম তাহলে আমার ভ্যালুটা কত আসতো? এখানে 0 বাই 0 আসতো। এটাই মেইনলি প্রবলেম এখানে, এইটাই প্রবলেম যে কেন 0 বাই 0 আসতেছে। কারণ ফাংশনটাই যে এরকম একটা ফাংশন যেটা আসলে 0 বাই 0 আসতেছে 3 বসাইলে, বাকি সবগুলো ভ্যালুর জন্য এটা ভ্যালিড ফাংশন, বাট অনলি 3 এর জন্যই আবার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো কেন ইনভ্যালিড হচ্ছে এটা আমাদের জানতে হবে, কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড বিকামিং ইনভ্যালিড। তো এই যে তোমার 0 বাই 0 এইটা আসলে কেন আসলে, এটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে। দেখো 0 বাই 0 আসলে কি, আমরা বলতে পারি কি যে কোনো কিছুর উপর তোমার যদি মানে কোনো একটা ভগ্নাংশ, কোনো একটা ফ্র্যাকশন, কোনো একটা ফ্র্যাকশনের মধ্যে যদি তোমার হচ্ছে লবে যদি 0 থাকে, আমরা কি বলি যে লব যদি 0 হয় তাহলে এটা সেটাকে আমরা কি বলি? পুরো ফাংশনটা কি? 0, এটার অ্যান্সারটা কি হবে? 0। যদি আমরা বলি যে হর 0, তাহলে যদি আমাদের হরে 0 থাকে তাহলে আমরা কি বলি? সেটা তোমার হচ্ছে ইনফিনিটি, তাই না? সেটাকে আমরা ইনফিনিটি বলি, তাই না? অসীম বলি। আচ্ছা, মানে কোনো কিছুর উপর তোমার যদি মানে 1/0 যদি হয় তাহলে সেটা কি? আমরা কি বলি? ইনফিনিটি, তাই না? 1/0 হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, তো 0/0 এইটা আবার কি হবে তাহলে? উপরে 0 নিচে আবার 0, তাহলে ইনফিনিটি হবে নাকি 0 হবে? নাকি আবার তুমি এটা বলবা যে 0/0 এখানে লবেও আছে 0 হরেও আছে 0, তাহলে 0 0 কাটা ইজ ইকুয়াল টু 1। আমরা অ্যাকচুয়ালি নরমালি কি বলবো এটাকে আসলে? আমরা কি এটাকে 0 বলবো নাকি ইনফিনিটি বলবো নাকি আমরা হচ্ছে এখানে 0/0 ইজ ইকুয়াল টু 1 বলবো? দেখো এটাই হচ্ছে মেইনলি ঝামেলাটা এখানে। তাহলে আসলে 0/0 টা আসলে কি? এটাই আমরা বুঝি না। এটাই আমাদের আসলে কোন সেন্সে কাজ করে না আসলে, যেটা কিভাবে আমরা বের করতে পারি এটার অ্যান্সারটা। তো এবার খেয়াল করে দেখো, এই যে এত কথা এত পক্ষ করতেছি আমি আসলে, ঘটনাটা বুঝো। আসলে 0/0 মানেটা কি? তাই না? এটা তো আসলে কোন একটা, এটা তো একটা রেজাল্ট বের করতে হবে আমাকে, তাই না? এটা তো কোন আসলে ভাবে ফেলে দিতে পারি না। তো এইটাকে আসলে নরমালি তোমার যেটাকে আমরা মানে গণিতবিদরা আরকি শেষ পর্যন্ত এটাকে একটা নাম দিছে। সেই নামটা কি? সেই নামটা দিছে তোমার হচ্ছে অনির্ণেয়। মানে এটা আসলে কোনো নির্ণয়যোগ্য ভ্যালু না। এটা 0 না, এটা ইনফিনিটি না, মানে এটা তোমার হচ্ছে 1 ও না। এটা হচ্ছে অনির্ণয় বা তোমার হচ্ছে এটাকে যেটা বলে মানে অসংজ্ঞায়িত। ঠিক আছে? অসংজ্ঞায়িত। এটার কোনো সংজ্ঞা নাই। এখন অসংজ্ঞায়িত এইটা যদি সংজ্ঞায়িত হতো তাহলে কি হইতো? মানে বিষয়টা বুঝো আসলে। আমরা এখনো বাচ্চা পোলাপাইন নাই যে আমরা এখন তোমার অসংজ্ঞায়িত যেটা আমরা বের করতে পারি না আমরা সেটাকে ছেড়ে দেব। আমরা এখন আমরা এখন বড় হয়েছি, তাই না? এখন আমাদের আসলে এই জিনিসটা একটু গ্রো করা উচিত। আমাদের মাইন্ডটাকে ডেভেলপ করা উচিত। যে আসলে একটা জিনিস আমি বললাম অসংজ্ঞায়িত। আচ্ছা কেন অসংজ্ঞায়িত হলো? কেন এটা সংজ্ঞায়িত হলো না? কেন ওইটা সংজ্ঞায়িত করতে পারতেছি না? বা কেন ওটা সংজ্ঞায়িত হলে ওটার ভ্যালুটা আসলে কি হইতো? সেটা আমি কেন বের করার ট্রাই করব না? আমার তো বের করার ট্রাই করা উচিত। বিকজ আসলে ম্যাথমেটিক্স আসলে এত বড় একটা মানে সেক্টর, এত বড় একটা স্টাডি যেটা আসলে কোনো শেষ নাই। সো আমি কেন এই 0/0 এর মধ্যে ম্যাথটাকে শেষ করে দিব? যদি 0/0 টা ভ্যালু থাকতো তাহলে সেটা কি হতো? সেটাই আমাদের আসলে মেইনলি বের করতে হবে। এবং এটা নরমালি তোমার হচ্ছে লিমিট, লিমিট হচ্ছে আমাকে সেই অ্যান্সারটা দেয়। এই 0/0 র ভ্যালুটা আমাকে লিমিট দিবে।
তো ওইখান থেকে হচ্ছে ফাংশন থেকে ডাইভার্ট হয়ে গণিতবিদরা একটা নতুন সেক্টর উৎপন্ন করেছে, গণিতবিদ না, মিস্টার নিউটন একটা নতুন সেক্টর উৎপন্ন করে ফেলছে, যেটা হচ্ছে তোমার ক্যালকুলাস, তাই না? তো ক্যালকুলাস শুরুতে কি হবে, লিমিট দিয়ে ক্যালকুলাসটা শুরু হয়েছে, লিমিট দিয়ে। এবার আসো তাহলে এই যে 0/0 অ্যাকচুয়ালি জিনিসটা কি তাহলে, তাই না? দেখো খেয়াল করে, নরমালি এটা একটা ফ্র্যাকশন একটা। তো আমি যদি খেয়াল করে দেখো, যদি আমি বলতাম যে 8/4 ইজ ইকুয়াল টু কত হয়, 2 হইতো। যদি আমি বলতো তোমার হচ্ছে লাইক তোমার হচ্ছে 27 বাই তোমার হচ্ছে 9, তাহলে কত কত হইতো এটা তোমার 3 নং 27, তাই না? তাহলে এই যে এখানে তোমার 8/4 ইজ ইকুয়াল টু 2, 27/9 ইজ ইকুয়াল টু 3, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অর্থাৎ আমি যদি বলি তোমার, সাপোজ ধরো যে এখানে যদি আমি এটা বলি যে এ বাই বি যদি আমি বলি, তাহলে এটা আসলে কি কি ইন্ডিকেট করতেছে বলতো, যে এ এর ভ্যালু হচ্ছে তোমার 2b এর সমান, তাই না? বা আমি যদি একটা কথা বলি যে এখানে আসলে তুমি যদি আসলে বি কে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে তুমি হচ্ছে এ পাবা, তাই না? অর্থাৎ তুমি যদি বি কে 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি হচ্ছে এ পাবা। বিষয়টা এরকম না? মানে তুমি যদি হচ্ছে 4 কে 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি হচ্ছে 8 পাবা। নরমালি 8/4 ইজ ইকুয়াল টু 2, তো এটাই মিন করতেছে যে তুমি যদি 4 কে 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি 8 পাবা। তুমি যদি 9 কে 3 দ্বারা গুণ করো, তাহলে তুমি 27 পাবা। আমাকে তো এটাই মিন করতেছে, তাই না? সো এবার একটু খেয়াল করে দেখো যে এবার যদি তোমার হচ্ছে এইটাকে আমি সংজ্ঞায়িত করতে চাই এটার মাধ্যমে, তাহলে কি হবে, যে 0/0 ইজ ইকুয়াল টু কত হবে? খেয়াল করে দেখো, তুমি যদি মানে জিরোর সাথে কত গুণ করলে সেটা 0 পাবো, তাই না? মানে এখানে যে বিষয়টা যে এরকম, যে জিরোর সাথে কত গুণ করলে আমি হচ্ছে আবার 0 পাবো। এটা তো আবার সিম্পল একটা বেসিক ধারণা না? মানে আমি যদি 4 কে যদি 2 দিয়ে গুণ করলে 8 পাই, আমি যদি 9 কে 3 দিয়ে গুণ করলে 27 পাই, তাহলে অবভিয়াসলি কি 0 কে কত দিয়ে গুণ করলে আমি 0 পাবো? এটা তো আমার কোয়েশ্চেন চলে আসতেছে, তাই না? আমরা সবাই জানি যে তোমার হচ্ছে 0 কে যদি আমি যত দিয়ে গুণ করি না কেন, তার ভ্যালু 0ই হবে। অর্থাৎ যদি এখানে 1 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করতে পারি, 5 দিয়ে গুণ করতে পারি, ইনফিনিটি ভ্যালু, যত রকম ভ্যালু সব রকম ভ্যালু দিয়ে গুণ করতে পারি, মাইনাস ভ্যালু, -2 ভ্যালু, -3 ভ্যালু, সব রকম ভ্যালু দিয়ে আমি গুণ করতে পারি। মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি প্রত্যেকটা ভ্যালু দিয়েই গুণ করতে পারি। ইনফ্যাক্ট আমি 0 দিয়েও গুণ করতে পারি। 0 এর সাথে 0 কে গুণ করলে 0ই হবে, তাই না? 0 ইনটু 0 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তার মানে এই পৃথিবীর সকল সংখ্যা, সেটা কাল্পনিক হোক, সেটা বাস্তব সংখ্যা হোক, সকল সংখ্যাকে আমি 0 দ্বারা গুণ করতে পারি এবং সেটার ভ্যালু 0ই হবে। এটাই তো হওয়া উচিত। তার মানে এখানে তো সবগুলা ভ্যালুই চলে আসতেছে, তাই না? মানে যেকোনো ভ্যালু। এখন যদি যেকোনো সব ভ্যালু যদি চলে আসে, তাহলে তো আমি আসলে ইন্ডিভিজুয়ালি বের করতে পারবো না যে অ্যাকচুয়ালি 0/0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে। যেমন এখানে 8/4 এর ভ্যালু 2 হবে, 27/9 এর ভ্যালু 3 হবে। কিন্তু 0/0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে সেটা তো বের করতে পারতেছি না, বিকজ এখানে ইনফিনিটি ভ্যালু, সব ভ্যালু এখানে হতে পারে। বাট ইনফ্যাক্ট মানে ওই এতগুলা ভ্যালুর মধ্যে ওই একটা ভ্যালু কোনটা হওয়াটা বেশি পসিবল, মানে which value is more possible than the others, বিষয়টা বুঝো একটু। সব ভ্যালু কিন্তু হতে পারে 0/0, তাই না? কিন্তু কোনটা বেশি গ্রহণযোগ্য, তাই না? which is more acceptable। তার মানে 0/0 একটা ভ্যালু থাকবে, এটা আমি বুঝতে পারছি। এত এত এই আলোচনার মাধ্যমে এটলিস্ট বুঝতে পারছি যে 0/0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হতে পারে। বাট কত হবে, মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি হবে, সেটাই আমাকে এখন মেইনলি বের করতে হবে এবং সেইটাই অ্যাকচুয়ালি লিমিট বের করে দেয় আমাকে। ঠিক আছে? সেটাই অ্যাকচুয়ালি আমাকে মেইনলি লিমিট বের করে দেয়। অ্যান্ড আই হোপ তোমরা এই প্রি লেকচারটা বুঝতে পারছো লিমিটের। এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট লিমিটে। ঠিক আছে? লিমিটে। তার মানে এই যে একটু একটা ফাংশন বুঝালাম তোমাদেরকে যে f(x) = x² - 9 ডিভাইড বাই x - 3। সো এইটাকে যদি এবার হচ্ছে আমি তোমাকে বলি লিমিটের মাধ্যমে, যদি আমি এটাকে ইন্ডিকেট করে দেখাই, ঠিক আছে? লিমিটের মাধ্যমে, তাহলে অ্যাকচুয়ালি কি হইতো একটু খেয়াল করে দেখো। আমরা একটা ভ্যালু নিয়ে আটকায় পড়ছি, সেটা কি বলতো 3 নিয়ে, তাই না? এই 3 টা নিয়ে আমি আটকায় পড়ছি। আচ্ছা একটা কাজ করে দেখি আমরা। আমরা যদি এখানে তোমার এই 3 না নিয়ে যদি আমরা 3 এর কাছাকাছি কোনো ভ্যালু নেই, 3 এর কাছাকাছি, 3 এর থেকে বড় না, 3 এর থেকে মানে obviously 3 এর থেকে ছোট নিব, বড় নিব, বাট একদম কাছাকাছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ ধরো এতক্ষণ ধরে আমরা কি নিছিলাম, আমরা 1 নিছি, 2 নিছি, আমরা এখানে 4, 5, 6 নিছিলাম, তাই না? এবার আমরা সাপোজ ধরো আরো কাছাকাছি ভ্যালু নিব। 3 এর কাছাকাছি সবচেয়ে ভালো কোনটা? মনে করো আমরা নিলাম হচ্ছে এখানে 2.9 নিলাম, বা 2.5 নিলাম। তাহলে আমরা একটু আগে দেখতেছিলাম যে 3 যোগ হবে অল টাইম, মানে 1 নিলে 4 হচ্ছিল, তাই না? 2 নিলে 5 হচ্ছিল। তাহলে এখানে আমি কি হবে, 2.5 নিলে কি হবে এটা? হ্যাঁ, 5.5 হয়ে যাবে, তাই না?
আমি এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো দরকার নেই আমার। আচ্ছা, তো 2.5 নিলে 5.5 হচ্ছে। ওকে, তো এখন যদি আমি 2.9 নিই তাহলে কত হবে? এটা 5.9 হবে, রাইট? আচ্ছা, আমি যদি এখানে এবার 2.999 নেই তাহলে কত হবে? এটা 5.999। যদি এখানে আমি 2.9999 নেই তাহলে কত হবে? এটা 5.9999, রাইট? আমি যদি এখানে 2.9999 আমি যদি 5টা 9 নিলাম, না মনে করো 6টা 9 নিলাম, কত হবে? এটা 5 পয়েন্ট, এখানেও মোট 6টা 9 হয়ে যাবে। আচ্ছা, এবার যেহেতু আমি 3 নিতে পারবো না, যেহেতু আমার 3 বাদ, তো আমি তো 3 নিচ্ছি না, তাই না? 3 বাদ। এখন মনে করো যে 3 এর ছোট সংখ্যাগুলো নিছি, 3 এর কাছাকাছি ছোট নাম্বারগুলো নিছি। এবার মনে করো যে আমি 3 এর কাছাকাছি বড় নাম্বারগুলো নিব, মনে করো। ঠিক আছে? তো সাপোজ ধরো আমি এখানে 3 পয়েন্ট, মনে করো যে এখানে সাপোজ ধরো যে আমি এখানে 3.2 নিচ্ছি। ঠিক আছে? মনে করো আমি এখানে 3.2 নিলাম, তাহলে কত হবে এটা? বলো, তাহলে যেহেতু 3 যোগ হবে, তার মানে কি 6.2, তাই না? 6.2 হবে। আচ্ছা, এরপরে সাপোজ ধরো আমি যদি মনে করে নিলাম 3.1, তাহলে এটা কত হবে? 6.1। আমি যদি এখানে তাহলে 3 পয়েন্ট, সাপোজ ধরো যে তোমার হচ্ছে 0.1 নিলাম, তাহলে এটা কত হবে? 6.01। যদি আমি এখানে সাপোজ ধরো যে 3.0001 নিলাম, তো এটা কত হবে? 6.0001, তাই না? তার মানে বিষয়টা বুঝো যে আমি যত 3 থেকে ছোট সংখ্যা নিব, যত কাছাকাছি ছোট সংখ্যা নিব, তত ভ্যালুটা 6 এর দিকে আগাচ্ছে, তাই না? আমি 3 থেকে যত বড় সংখ্যা নেব কাছাকাছি, তত কিন্তু ভ্যালুটা কি হচ্ছে বলতো? এটা কিন্তু 6 এর দিকেই আগাচ্ছে, রাইট? যত 3 এর কাছে আসবে, মানে বিষয়টা হচ্ছে এরকম অনেকটা, এখানে মানে দাগটা আসলে ভুল দিয়ে ফেলছি আমি। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যত আমি 3 এর দিকে আসবো, তত এটা 6 এর দিকে আসতেছে। যত আমি 3 এর দিকে যাব বড় সংখ্যা থেকে, তত এটাও কিন্তু 6 এর দিকে আগাচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে মনে করো? প্রবলেমটা কোথায় হচ্ছে? আমি এখানে আরেকটা দিয়ে রাখলাম। প্রবলেমটা এটাই হবে, যখন হচ্ছে আমি এখানে 3 বসাই দিব, তখন হচ্ছে আমার 0/0 চলে আসবে, তাই না? তখন আর 6 হচ্ছে না। এইটাই হচ্ছে মেইন কাহিনী। দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত ফাংশন তোমাকে ভ্যালু দিচ্ছে, 3 করে যোগ করতেছো, তুমি ফাংশন ভ্যালু দিচ্ছে। বাট এই যে 0/0, এইটার ভ্যালু তোমাকে কে দিবে? এইটার ভ্যালুই তোমাকে লিমিট দিবে। বুঝতে পারছো? তোমাকে এটার ভ্যালু কে দিবে? লিমিট দিবে। অর্থাৎ এবার যদি আমি এবার লিমিটে চলে আসতেছে ফাংশন থেকে, এবার যদি আমি দেখো খেয়াল করে এভাবে লিখি, তারপরে লিমিট, এই যে এফ এক্স এর জায়গায় আমি আবার লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, সরি ইজ ইকুয়াল টু না, আই এম রিয়েলি সরি, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। এবার আমি ইজ ইকুয়াল দিতে পারি, এই যে দেখো যে আমি এখানে লিখছি, এই যে এফ এক্স না লিখে এবার আমি লিমিট এক্স টেন্স টু 3 লিখছি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? এটার মানেটা হচ্ছে এই যে এটা কি, এটাকে বলা হয় টেন্স টু। ঠিক আছে? টেন্স টু মানে হতে চায়, হতে বাংলা অর্থ হচ্ছে তোমার হতে চায়। মানে এক্স লিমিট এক্স টেন্স টু 3 মানে কি? এক্স এর ভ্যালু 3 হতে চায়। এখন দেখো খেয়াল করে, এখানে যদি তুমি এক্স এর ভ্যালু যদি 3 বসাই দাও, তাহলে কিন্তু এটা 0/0 চলে আসবে, তাই না? কিন্তু যদি মানে এক্স এর ভ্যালু যদি এখানে 0/0 মানে যদি না হইতো, তাহলে কত হইতো? বিষয়টা বুঝো। এক্স এর ভ্যালু যদি এখানে 3 বসাই, তাহলে 0/0 আসতেছে। বা যদি 0/0 না হইতো, তাহলে কত হইতো? মানে অ্যাকচুয়ালি 0/0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, সেটা আমি এখন বের করবো এখানে। তো সেটার জন্য আমি এখানে টেন্স টু দিব। কেন টেন্স টু দিব? বিকজ আমি এখানে 3 বসাবো না, আমি এখানে বসাবো কি, যে যদি 3 হতে চাইতো, যদি লিমিট এক্স টেন্স টু 3, মানে আমি যদি লিমিটটা 3 হতে চাইতো, মানে এক্স এর ভ্যালু যদি 3 হতে চাইতো, তাহলে কত হইতো সেটা আমি বের করতেছি মেইনলি। এইবার আমি তাহলে চাইলে খুব সহজে বের করতে বলতে পারি কি, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। সো অবভিয়াসলি এবার এক্স মাইনাস 3 কাটা, এবার আমি বলতে পারি কি এটা এক্স প্লাস 3। সো এবার তুমি 3 বসায় দাও, তাহলে কত পাবো? এখানে আমি 6 পাবো। তাহলে যেটা হচ্ছে আমি ফাংশনে বের করতে পারি নাই, এই 6টা এখানে যেটা বের করতে চাচ্ছিলাম, সেটা এখানে বের হয় নাই, বাট এটা লিমিটে বের হয়ে যাচ্ছে। তোমাদের এবার কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তখন কাটলেন না, তখন বলেন যে এটা কাটা যাবে না ফাংশনের মধ্যে, তো আপনি এখন কেন কাটলেন? কারণ বাবাজান, এখানে আমি এই জন্য কাটতে পারছি বিকজ এবার আমি জানি যে এবার এখানে এক্স এর ভ্যালু 3 না, এবার এক্স ইজ ইকুয়াল টু 3 না। যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 হইতো, তাহলে কিন্তু যে ফাংশন হয়ে যেত, তখন কিন্তু 0/0। বাট এবার কিন্তু আমি কি জানি যে এবার কিন্তু এক্স এর ভ্যালু 3 না, এবার হচ্ছে এক্স এর ভ্যালু 3 হতে চাচ্ছে, হতে চাচ্ছে। দেখো খেয়াল করে 2.5 2.9 2.999 দেখো
হতে চাচ্ছে, আবার দেখো এখান থেকে ব্যাক করো 3.2 থেকে 3.1 3.001 হতে চাচ্ছে, বাট হচ্ছে না। কিন্তু যদি হইতো তাহলে কত হইতো? 6 হইতো। অর্থাৎ এই অঙ্কটার জন্য 0/0 ভ্যালু, ওই যে অনেকগুলো ভ্যালু ছিল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সো এতগুলো ভ্যালুর মধ্যে which is more acceptable, 6 is more acceptable। মানে 1 2 3 4 5 6, মানে 6 সংখ্যাটা হচ্ছে এই 0/0 এর জন্য একদম একটা পারফেক্ট সংখ্যা, মানে এটা মোর মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই ভ্যালুটা এতগুলো ভ্যালুর মধ্যে। সো অবভিয়াসলি প্রতিটা ফাংশনের জন্য কি হবে, না প্রতিটা লিমিট অঙ্কের জন্য কি হবে, এই 0/0 ভ্যালুটা কি হবে, মানে যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু সবচেয়ে বেশি হবে, মানে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হবে। বাট সেটা কিন্তু পারফেক্ট না, বাট লিমিটের জন্য পারফেক্ট, বাট নট ফর ফাংশন। সো এই জায়গাটা হচ্ছে মেনলি ফাংশন আর লিমিটের কন্ট্রোভার্সি, ঠিক আছে। এবং যেটা ফাংশন আমাকে দিতে পারে নাই, সেই জিনিসটা আমাকে লিমিট দিছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের লিমিটের কাহিনী, এবং এইটাই হচ্ছে মেইনলি লিমিটের উৎপত্তি এখান থেকেই হয়েছে, যে জিনিসটা ফাংশনের মধ্যে অসংজ্ঞায়িত চলে আসবে, সেই জিনিসটা লিমিট থেকে আমি বের করতে পারবো সেটার অ্যান্সার। যে সেটা যদি অসংজ্ঞায়িত না হইতো তাহলে কত হইতো। তাহলে ম্যাথ কিন্তু আমাদের থেমে যাচ্ছে না, ম্যাথ কিন্তু আমাদের এখান থেকেই শুরু হচ্ছে, যেখান থেকে আমাদের ম্যাথটা ওখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম, একটা সীমার মধ্যে আটকায় ফেলেছিলাম, তাই না? সরি, একটা অসীমের মধ্যে আটকায় ফেলেছিলাম, যেটার কোনো ভ্যালু নাই। আই হ্যাভ নো ভ্যালু, আই হ্যাভ নো অ্যান্সার, বাট এখানে আমি সীমার মধ্যে সেই অ্যান্সারটা বের করতে পারবো, ঠিক আছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবে, একদম খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলছি তোমাদেরকে আমি, এবং তুমি যদি লিমিটটাকে একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই দিছি। সো আই হোপ তোমাদের যখন তুমি যখন ম্যাথগুলো সলভ করবে, তখন তোমার এই যেগুলো তুমি মাথায় রাখবা, যে আসলে লিমিটটা আমি আসলে আমি কি করতেছি, আসলে আমি কি বের করতেছি, তখন তুমি জিনিসটা বুঝবা। মানে একটা ফাংশন তোমাকে দিয়ে দিলো, সেই ফাংশনে তোমাকে লিমিট বের করতে বললো, সো তখন তুমি আসলে বুঝতে পারবা যে আসলে ফাইন্যান্সিয়াল লিমিটটা কি, ঠিক আছে। তো এই যে আমার কথাটা বললাম যে একটা সীমা, ঠিক আছে, একটা যে কোনো একটা সীমা, তাই না? সবসময় এটা জরুরি না যেখানে সীমা আসলে একটাই হবে, এটা জরুরি না, বুঝতে পারছো? সীমা এখানে একের অধিকও হতে পারে। ওইলাই কিছু তোমার ব্যতিক্রমধর্মী অঙ্ক থাকে আমাদের, তাই না? অলওয়েজ ব্যতিক্রমধর্মী অঙ্ক থাকেই আমাদের। তো ওই যে ব্যতিক্রমধর্মী অঙ্কগুলা আসলে নরমালি যদি আমি বলি, তোমাদেরকে একটা উদাহরণ দিই, আমি উদাহরণে তোমাদের বোঝাই দিই আসলে ব্যতিক্রমধর্মীটা কি থাকতে পারে। এখানে তো সীমা একটাই বললাম যে 6, তাই না? এটার অ্যান্সারটা 6 হচ্ছে। বাট এরকম দুই একটা অঙ্ক থাকে যেটা ডিফারেন্ট হয় একটু। যেমন তোমাদেরকে যদি একটু দেখাই আমি, সাপোজ ধরো একটা ফাংশন দিলাম, মনে করো যে fx, ঠিক আছে। fx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে সাপোজ ধরো যে মডুলাস অফ x ডিভাইড বাই x, ঠিক আছে। মডুলাস অফ x ডিভাইড বাই x। আচ্ছা, এই যে অঙ্কটা এখানে খেয়াল করে দেখো তো একটু, ভালো মতো লক্ষ্য করে দেখো। যদি এখানে সাপোজ ধরো আমি যদি লিমিটের কথাই বলি, লিমিটের কথা যদি ইন্ডিকেট করি, তাহলে কি হচ্ছে দেখো তো। অবভিয়াসলি তুমি যদি এখানে দেখো 0 বসাও, এই অঙ্কটা তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 0 বসাও, দেখো বাকি সবগুলো ভ্যালুর জন্য এটা কিন্তু সংজ্ঞায়িত, শুধুমাত্র 0 জন্য। দেখো তুমি যদি 1 বসাও তাহলে কত হবে 1/1, তুমি যদি এখানে 2 বসাও তাহলে কত হবে 2/2 ইজ ইকুয়াল টু 1। কিন্তু তুমি যদি এখানে 0 বসাও তাহলে কত হবে, এটা 0/0, তার মানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো ওই যে এক্স এর ভ্যালু যদি 0 হয়, যেমন আগের অঙ্কে কি ছিল, এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে কত হতে পারে এটা ভ্যালুটা, ঠিক তেমন এই অঙ্কের জন্য কি হবে, এটা এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত জায়গায় অ্যান্সারটা কি হতে পারতো সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ x টেন্ডস টু 0 হইলে এক্স এর ভ্যালু কত হবে, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো সবার আগে আসো আমি যদি এখান থেকে একটা গ্রাফ, একটা ঘর এঁকে নিই তোমার, ঠিক আছে। মনে করো যে আমি যদি এবার তোমার সাপোজ ধরো যে এক্স যেহেতু 0 0 হতে চাচ্ছে, তো আমি কি করছিলাম আগেরবার, আমি তোমার হচ্ছে আগেরবার কি করছিলাম, যে আমি আগেরবার তোমার হচ্ছে এখানে 3 বসাইছিলাম, এবং এখানে 3 এর কাছাকাছি ভ্যালুগুলো নিছি, তাই না? এবার আমি এখানে 0 বসাচ্ছি, তাহলে এবার আমি এদিক থেকে কাছাকাছি ভ্যালু নেব আর এদিক থেকে কাছাকাছি ভ্যালু নেব, ঠিক আছে। বিষয়টা বুঝবা, দেখো এই জায়গাটা কিন্তু একটা ঝামেলা হবে এখানে। দেখো সাপোজ ধরো তাহলে এখানে এক্স নিলাম, এখানে এক্স নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে যদি আমি একটা কাছাকাছি ভ্যালু নিচ্ছি, মনে করো এখানে -2 নিলাম, -2 নিলে এখানে কত হচ্ছে দেখো তো খেয়াল করে, তাহলে এখানে বলতে পারি কত এখানে, যে তাহলে এখানে বসাচ্ছি, ঠিক আছে, এখানে বসাচ্ছি যে -2, তাহলে কত হবে এটা, আহ আচ্ছা আমি একটু ক্লিন করে দিচ্ছি এটাকে। তাহলে এফ অফ -2 তো মানে কত হবে, এটা -2 ডিভাইড বাই -2, তাই না? তার মানে কি মডুলাসের কারণে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে না, তাহলে 2 - 2 কত হবে, এটা -1। আচ্ছা, এবার যদি সাপোজ ধরো -1 নেই তাহলে কত হয় খেয়াল করে দেখো, তাহলে -1 ডিভাইড বাই -1, তাহলে কত হচ্ছে, এটা সেম ভাবে 1 - 1 ইজ ইকুয়াল টু -1 পাচ্ছি। তার মানে সেম জিনিসটা বুঝো, এখানে যদি আমি তাহলে এবার আমি 2 বসাই তাহলে কত হবে, এটা তোমার হচ্ছে 2/2, তাহলে এটা 1 পাচ্ছি। আমি যদি এখানে এফ অফ 1 বসাই তাহলে কত পাবো, এটা 1/1 ইজ ইকুয়াল টু 1। আমি যদি এখানে এফ অফ 6 বসাই তাহলে কত পাবো, এখানে 6/6 ইজ ইকুয়াল টু 1। তার মানে বিষয়টা বুঝো।
আমি যত তোমার হচ্ছে এদিকে আসবো, আমি যত জিরোর দিকে আসবো, তত কিন্তু আমার হচ্ছে ভ্যালুটা -1ই থাকতেছে। আমি যত তোমার হচ্ছে এখান থেকে খেয়াল করে দেখো, যেখানে 1 2 3 দিলাম, 6 দিলাম, তাহলে এখানে কিন্তু এটা 1 1 1 থাকতেছে। দেখো খেয়াল করে, আগের বার কি হচ্ছিল, আগের বার যত আমি 3 এর দিকে আসতেছিলাম তত ভ্যালুটা কি হচ্ছিল, 6 এর দিকে আসতেছিল, তাই না? এবার কি হচ্ছে দেখো তো খেয়াল করে, এবার কিন্তু আসলে কোনো 6 এর দিকে আসতেছে না, এবার হচ্ছে -1 মানে 0, এখানে 1। সো এখানে এবার 0 এর কাছাকাছি কোনো ভ্যালু আসতেছে না, বাট এবার দুইটা ভ্যালু পাচ্ছি আমি। একটা হচ্ছে যদি আমি নেগেটিভ দিক থেকে আসি 0 এর কাছাকাছি, তাহলে আমি -1 পাচ্ছি। আর যদি আমি পজিটিভ দিক থেকে 0 এর কাছে আসি, তাহলে আমি +1 পাচ্ছি। দেখো ভ্যালু কিন্তু এবার দুইটা হয়ে গেছে। আগে কি ছিল, অনলি 6, তাই না? অনলি 6 এর দিকে দুইটা মুভ করতেছিল, বাট এবার কিন্তু একটা -1 একটা +1। যদি গ্রাফিক্যালি দেখাই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি একটা কথা বলি তোমাকে, যে এখানে যদি তুমি যে গ্রাফ দিয়ে কল্পনা করো, তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো তো। আমরা জানি কি যে 0, এটা তুমি তোমার 0 হয়, তাহলে 0 এর এই পাশে সব কি নেগেটিভ, আর এই পাশে কি সব পজিটিভ। এখানে তোমার -1 দিলাম, -2 দিলাম, ঠিক আছে? এখানে মানে -6 -2 -1, এখানে তোমার সাপোজ ধরো যে +1 +2 +6 দিলাম। তাহলে আমি যদি এবার এটা যদি ইনপুট বলি, ইনপুট, তাহলে আমাদের আউটপুটটা কি হচ্ছে, আমাদের আউটপুটটা কি হচ্ছে খেয়াল করে দেখো। যে মনে করো, তাহলে এই পাশে তোমার হচ্ছে -1, ঠিক আছে? এই পাশে তোমার হচ্ছে সাপোজ ধরো এটাকে তোমার -2 দিলাম। আচ্ছা, এটাকে -6 দিচ্ছি এটাকে, ঠিক আছে? -6 এ রাখতেছি, -2 -1 দেন 0 দেন 1 দেন 2 দেন 3। তাহলে দেখো খেয়াল করে জিনিসটা কি করতেছে এখানে। এই যে সবগুলা ভ্যালু আমাকে আসলে নরমালি কি দিচ্ছে এখানে, নরমালি আমাকে সবগুলা ভ্যালু হচ্ছে নরমালি -1 দিচ্ছে। এই 0 এর এই পাশের সব ভ্যালু আমাকে -1 দিচ্ছে, তাই না? আর এই পাশে সব ভ্যালু কি দিচ্ছে, আমাকে +1 দিচ্ছে। কিভাবে? এই যে সব +1 দিল আমাকে, আমি একটু আগে দেখলাম, তাই না? খেয়াল করে সব দেখলাম কি +1 দিচ্ছে। সো ভ্যালু মোট দুইটা পাচ্ছি আমি এখানে, -1 আর +1, দুটো ভ্যালু পাচ্ছি। এবং এটাই কিন্তু মেইনলি প্রবলেমটা সৃষ্টি করতেছে আমাকে, তাই না? তো অ্যাকচুয়ালি এই দুটো ভ্যালুর মধ্যে আমাকে আসলে আমি বলতে পারি কি তাহলে আসলে, যে এই যে ফাংশনটা এখানে তুমি দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? এই ফাংশনটার জন্য আসলে লিমিটের ভ্যালু কিন্তু আসলে মানে প্রযোজ্য না। মানে এই ফাংশনটা কিন্তু আসলে লিমিট কিন্তু তোমাকে এটার অ্যান্সার দিতে পারবে না। বিষয়টা বুঝো। ঠিক আছে? মানে যদি লিমিট x টেন্ডস টু 0 হয়, ঠিক আছে? অর্থাৎ f অফ মডুলাস অফ x ইজ ইকুয়াল টু মানে x, মডুলাস অফ x বাই x। তার মানে এইটা কিন্তু আসলে লিমিট তোমাকে কোনো অ্যান্সার দিতে পারবে না। যেকোনো একটা স্পেসিফিক অ্যান্সার তোমাকে দিতে পারতেছে না লিমিট। কারণ কি? তোমার এখানে অ্যান্সার মোট দুইটা আসতেছে। তুমি যে একটু লিমিট তুমি তো মাত্র লিমিটে ট্রাই করলাই। তাই না? যেখানে কি একটা -1 আসতেছে, একটা +1 আসতেছে। সো এই যে কোয়েশ্চেনটা, এটার জন্য কিন্তু তুমি যেকোনো একটা সীমা পাচ্ছ না। তো এই যে এখান থেকে আমি বলতে পারি আসলে মানে সবকিছুর আসলে সীমা থাকে না। এই পৃথিবীতে আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো আসলে অসীম, যেগুলো আসলে কোনো সীমা নাই। ঠিক আছে? তো আসলে এই যে ফাংশন গুলো, এগুলোর জন্য আসলে কি হয় বলতো, লিমিটের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে? লিমিট আসলে কি অস্তিত্ববিহীন। এই যে লিমিট, এই যে অস্তিত্ববিহীন কথাটা বললাম, ঠিক আছে? অস্তিত্বহীন লিমিট এই ফাংশনটার জন্য, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো তুমি কিন্তু আসলে সব থিওরিতে পড়বা এগুলো। তুমি যদি একটু তোমাদের বইটা একটু ঘাটো, তোমাদের বইয়ের যে ইয়েটা আছে, তোমাদের প্রথম যে থিওরিটা আছে বইতে, তুমি আসলে জিনিসগুলো মানে খুঁজে পাবা যে কোথায় লিমিট আছে, কোথায় লিমিট নাই। সো আমরা যে কোথায় লিমিট নাই সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো না। আমরা এই চ্যাপ্টারে কি পড়বো, যে কোথায় লিমিট আছে। সো এই যে ফাংশন গুলা, এগুলোর জন্য কিন্তু কোনো লিমিট আমি আনতে পারবো না, কারণ এগুলা কিন্তু কি আনডিফাইন্ড, টোটালি আনডিফাইন্ড। তুমি এখানে এক্স ফাংশন ধরো, লিমিট ধরো, সবই আনডিফাইন্ড। এখানে তোমার লিমিটের কোনো অস্তিত্বই নাই। ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমার একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো এটা বুঝাই দিলাম, একটু একটা তোমাকে একটা ব্যতিক্রম জিনিস দেখাই দিলাম। ঠিক আছে? আর কি দেখাতে পারি তোমাকে, সাপোজ ধরো যদি আমি আহ একটা ট্রাইগোনোমেট্রিক জিনিস কিছু দেখাই, ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন একটা দেখাই তোমাদেরকে, জাস্ট 5 মিনিট নিব তোমাদের কাছ থেকে আমি। মনে করো যে আমি একটা তোমাদেরকে একটা সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করে দেখো। যে লিমিটের যে সূত্রগুলো আছে আমাদের, আমি তোমাদেরকে যে সূত্রের দিকে চলে আসি, সূত্রের দিকে। ঠিক আছে? আহ একটু ওয়েট করো। দেখো খেয়াল করে একটু সূত্র তোমাদেরকে এখানে কয়েকটা লিখে রাখছিলাম আমি, একটা পিডিএফ আমি অন করে রাখছিলাম। আচ্ছা, এখানে আমি যদি একটু এখানে আসি, দাঁড়াও আমি প্রথমে একটু বের করে রাখি এটা। হ্যাঁ, দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে আমাদের দেখো কতগুলো সূত্র এখানে আছে, তাই না? বলো তো লিমিটের প্রয়োজনীয় সূত্র বলি। ঠিক আছে? এখানে লিমিটে অনেকগুলো সূত্র আছে। তো আমি তোমাদের জাস্ট দুটো সূত্র নিয়ে কথা বলি, জাস্ট দুটো সূত্র নিয়ে। আমি তোমাদের বেশি টাইম নিব না এখানে, আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা সব আলোচনা করব লিমিটের অঙ্কগুলো নিয়ে। দেখো এখানে একটা 4 নাম্বার আর 6 নাম্বার ফর্মুলাটা দেখো, যে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই s ইজ ইকুয়াল টু 1, আবার লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই s ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে ঘটনাটা কি হচ্ছে বিষয়টা বুঝো। আহ দেখো খেয়াল করে, তো লিমিট এক্স টেন্স টু
0 ইজ ইকুয়াল টু কি, যে এটা sin x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর এটা ফর্মুলা কি দেখলাম আমরা, যে লিমিট x টেন্ডস টু তোমার হচ্ছে tan x বাই x ইজ ইকুয়াল টু তোমার কি 1, তাই না? এই যে দুটো ফর্মুলা আমি এখানে লিখলাম, আসলে এই ফর্মুলা যেটা মানে এটা কেন 1 হলো সেটা আমাকে একটু বুঝতে হবে, তাই না? একটু আমাদের জানা প্রয়োজন কেন 1 হলো। নরমালি যদি আমি একটু ফাংশনের কথা বলি, ফাংশন, তাহলে এখানে sin x বাই x হচ্ছে ফাংশনটা আমাদের। যদি এখানে আমি 0 বসায় দিতাম তাহলে কি হইতো? 0 বসায় দিলে sin 0 ডিভাইড বাই 0, তার মানে কত হইতো? এটা 0/0, সো অবভিয়াসলি অসংখ্যায়িত। তাহলে এখানে এই যে এইটার ভ্যালু অ্যাকচুয়ালি এই 0/0 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, হোয়াট ইজ দ্য ভ্যালু, তাই না? এটা লিমিট থেকে আমি জানতে পারবো অবভিয়াসলি। আবার সেম ভাবে যদি আমি এখানে tan x এর কথা বলি, তাহলে f(x) = tan x বাই x, তার মানে কত হবে? এটা 0/0, যদি এখানে 0 বসাই দিই তাহলে, তাই না? এটা তোমার 0/0, তাহলে এটা কত পাচ্ছি আমরা এখানে? জানি না কত, এটা ভ্যালুটা আসলে কত। তো এটা আমি কি করব? আমি লিমিট দিয়ে বের করব। তো আমি দেখতে পাচ্ছি লিমিট আমাকে কি করতেছে, যদি আমি যদি 0 বানাই, যদি আমি 0 ইনপুট করি এখানে এই ফাংশনের মধ্যে, তাহলে লিমিট আমাকে সেটা অ্যান্সারটা দিচ্ছে যে লিমিট x টেন্ড টু 0 ইজ ইকুয়াল টু sin x বাই x ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে 0/0 ভ্যালুটা কত? 1। আবার এখানে কি এই 0/0 ভ্যালুটা কত? 1, তাই না? আচ্ছা, তো এটা আসলে কিভাবে সম্ভব হইলো? sin x বাই x ইজ ইকুয়াল টু 1 আবার কেমনে হয়, তাই না? এটা একটা মানে খুবই একটা বোগাস কথা না, যে sin x বাই x ইজ ইকুয়াল টু 1, এটা সম্ভব কখনো? তুমি আমাকে একটা জিনিস বলো, যে একটা ফাংশন সাপোজ ধরো যে sin x বাই x, sin x বাই x ইজ ইকুয়াল টু 1, এটা সম্ভব কখনো? sin তো একটা অপারেটর, আর x একটা অ্যালজেব্রিক ফাংশন। sin কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক বাই অ্যালজেব্রিক, জীবনে 1 দেখছো, 1 শুনছো কখনো? হ্যাঁ, 1 হইতে পারে, বিষয়টা বুঝো একটু খেয়াল করে। মনে করো এখানে a বাই b দিছি, a বাই b এর ভ্যালু 1 দিছি, তার মানে কি a বাই b এর ভ্যালু 1 মানে কি? মানেটা হচ্ছে তুমি যদি এখানে b এর সাথে 1 গুণ করো তাহলে কি হবে? এটা a ইজ ইকুয়াল টু b হবে। তার মানে a বাই b এর ভ্যালু 1 যদি হয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে a আর b পরস্পর সমান। অর্থাৎ এখান থেকে বলতে পারি কি, যে তাহলে sin x ইজ ইকুয়াল টু x, তার মানে x হচ্ছে sin x হচ্ছে x এর সমান। এখন এটা just চিন্তা করে দেখো, sin x কি কখনো x এর সমান হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। কখন হইতে পারে? এটাই হচ্ছে আমাদের ওই যে লিমিটটা, ওখানে আমাদের লিমিটটা চলে আসবে এখানে। কখন হইতে পারে বিষয়টা বুঝো, যখন হচ্ছে x এর ভ্যালুটা 0 কাছাকাছি হবে, বাট 0 হবে না কিন্তু কখনো। কারণ 0 হলে কি হয়ে যাবে? এটা 0 হলে কিন্তু অসংখ্যাতে চলে আসবে, 0/0 হয়ে যাবে, তো ওটা কিন্তু হবে না। বাট যদি 0 কাছাকাছি হয়, তখন হচ্ছে আমরা বলতে পারি যে sin x হচ্ছে x এর সমান। অর্থাৎ তুমি যদি সাপোজ ধরো, যে মনে করো আমি তোমাদেরকে যদি একটু বুঝাই দিই জিনিসটা, অর্থাৎ যদি তুমি হচ্ছে এখানে সাইন সাপোজ ধরো তোমার হচ্ছে 0.0001 নাও, তাহলে তুমি এখানে x এর ভ্যালু তুমি কি বলতে পারবা? x এর ভ্যালু কি 0.001, তো এখানে তোমার এটা 1 আসবে, এখানে তোমার এটা 1 আসবে, মানে তুমি এখানে এটা সেম ভ্যালু বলতে পারবা, ঠিক আছে? এক কথা হচ্ছে এটাই। তুমি যদি সাইন 0.0001 নাও, তাহলে তোমার ভ্যালুটা কি হবে? 0.001ই আসবে। তার মানে সাইন x ইজ ইকুয়াল টু হচ্ছে x। এটা আমি কিভাবে বলতে পারি জানো? কিভাবে এটা হইলো বিষয়টা বুঝো একটু। তোমাদেরকে আমি এবার হচ্ছে একটা ফিগার দিয়ে বুঝাবো, একটা ফিগার দিয়ে বুঝাই, খেয়াল করে দেখো। একটা বৃত্ত এঁকে নি আগে, হ্যাঁ, একটা বৃত্ত এঁকে নি। তো এটা বৃত্ত আঁকলাম, সাপোজ ধরো যে এটা হচ্ছে আমার বৃত্তের রেডিয়াস, আর এবং আমি এখন একটা ক্ষুদ্র কোণ নিব, একদম একটা ক্ষুদ্র কোণ। মনে করো যে এক্স এর ভ্যালু, সাপোজ এক্স হচ্ছে, মনে করো এক্স হচ্ছে কোণ, ধরো যে এক্স হচ্ছে একটা কোণ, ঠিক আছে? এখন এই যে কোণটা আমি বলতেছি, এই যে কোণটা সাপোজ ধরো যে এখানে একটা ক্ষুদ্র কোণ নিলাম, একটা ক্ষুদ্র কোণ সাপোজ ধরো 0.1 ডিগ্রি নিলাম, তাহলে এটা সাপোজ ধরো 0.1 ডিগ্রি, ঠিক আছে? একটা ক্ষুদ্র কোণ নিচ্ছে, বা তুমি সাপোজ ধরো 1 ডিগ্রি নিছো, একটা হলেই হয়। আচ্ছা, 0.1 ডিগ্রি নিয়ে কথা বলি আমরা। মনে করো যে তুমি 0.1 ডিগ্রি নিলাম। এখন জিনিসটা চিন্তা করে দেখো তো, এটা এতটাই ক্ষুদ্র কোণ যে এই যে তোমার এখানে এই যে এই বিন্দুটা, আর এই যে এই বিন্দুটা, এই যে বি বিন্দু আর সি বিন্দু, এই বিন্দুটা যদি আমি যোগ করি, ঠিক আছে? যদি আমি এখানে একটু তোমাকে হাইলাইট করে দেখাই জিনিসটা, মনে করো যে এটা এতটাই ক্ষুদ্র কোণ, তাই আমি বলতে পারি কি বলতো, এটা একটা সরল রেখা, তাই না? এটা আমি কি বলতে পারি? এটা একটা সরলরেখা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা অনেক ক্ষুদ্র একটা কোণ, 0.1 ডিগ্রি, এতটাই ক্ষুদ্র কোণ যেখানে আসলে এইটার ডিসটেন্সটা খুবই সামান্য। যার কারণে এটাকে একটা সরলরেখার মতো কাজ করতেছে। যার ফলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়ে গেছে। অর্থাৎ এটাও কিন্তু এখন ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে এটাও কিন্তু এখন ব্যাসার্ধ মতোই কাজ করবে, তাই না? আর এটাকে কি বলতে পারি? বৃত্তচাপ বলতে পারি। তাহলে বৃত্তচাপ কি? এস, তাই না? বৃত্তচাপ হচ্ছে এস দ্বারা আমরা ইন্ডিকেট করি। সো এখানে এক্স ও এক্স কি, এখানে এক্স হচ্ছে অ্যাঙ্গেল, এই যে সাইনের অ্যাঙ্গেল হচ্ছে এক্স, তাই না? সাইন এক্স, তাই না? সাইন এক্স অ্যাঙ্গেল। আচ্ছা, তোমাদেরকে তার আগে একটা বলে রাখি, এখানে এক্স অ্যাকচুয়ালি কি? ডিগ্রি, রেডিয়ান নাকি গ্রেডিয়ান?
মানে এটা কি ডিগ্রি, রেডিয়ান নাকি গ্রেডিয়ান, তাই না? কোনটা হতে পারে এখানে? মানে এখানে ডিগ্রি হবে নাকি তোমার হচ্ছে রেডিয়ান হবে নাকি তোমার হচ্ছে গ্রেডিয়ান হবে, কোনটা হবে? এটা কিন্তু রেডিয়ান হবে, ঠিক আছে? কোনো ডিগ্রি গ্রেডিয়ান কিন্তু হবে না। কারণটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রির সকল অপারেটর আসলে রেডিয়ান ভ্যালুর উপর কাজ করে, ঠিক আছে? এবং সেই রেডিয়ানের জন্য কিন্তু আমরা সূত্র পাইতাম, কি সূত্র পাইতাম? যে s ইকুয়াল টু r থিটা, তাই না? s ইকুয়াল টু r থিটা। তো এখানে আমাদের থিটা জায়গায় আমরা কি লিখতেছি, এখানে ইউজ করতেছি থিটা জায়গায় আমরা এখানে x ইউজ করতেছি, তাই না? sin x, sin x আমরা অ্যাঙ্গেলটা ইউজ করতেছি কি sin x, তার মানে কি এখানে অ্যাঙ্গেল ইউজ করতেছি sin x। তাহলে বিষয়টা বুঝে এবার, তাহলে এখানে কি হচ্ছে আমি বলতে পারি কি তাহলে এখানে যে s ইকুয়াল যদি r থিটা হয়, অর্থাৎ s ইকুয়াল টু হচ্ছে সরি s ইকুয়াল টু তোমার কি rx, তাই না? এখান থেকে কি বলতে পারি যে x ইকুয়াল টু হচ্ছে s বাই r, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? একটু ভালো মতো বুঝো। এইটা যেহেতু এটা খুবই ক্ষুদ্র কোণ, তাহলে এটা কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো এবার আমি যদি এখানে আমাদের যে ট্রাইগোনোমেট্রিক রুল সাইন আর tan এর সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি হয়। তো sin x যদি আমি নিই সাপোজ ধরো sin x, এই যে সাইন অ্যাঙ্গেল sin x, তাহলে কি হবে এখানে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ, তাহলে কি লম্ব এইটা, অতিভুজ হচ্ছে এইটা, তার মানে কি হবে এটা s বাই r হবে, ঠিক আছে? আমি যদি এবার tan x নেই, tan x তোমার tan অ্যাঙ্গেল, তাহলে tan x এর ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তার মানে কি লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা s বাই r। আই হোপ তোমরা বুঝতে পারছো এবার আসলে ঘটনাটা কি ঘটছে। দেখো খেয়াল করে, x এর ভ্যালু সেম, sin x এর ভ্যালু সেম, tan x এর ভ্যালু সেম, অর্থাৎ sin x বাই x ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু tan x বাই x। দেখো এটাই কিন্তু আমরা এখানে লিখছি, তাই না? sin x বাই x ইজ ইকুয়াল টু 1, আবার tan x বাই x ইজ ইকুয়াল টু 1, আর 1 তো 1ই, মানে সরি এখানে 1 না, এটা x হবে, আই এম রিয়েলি সরি, এটা x হবে, ঠিক আছে? x হবে। তার মানে sin x বাই x এর কি এটা ভ্যালুটা কি হবে, এটা x এর সমানই হবে, ঠিক আছে? x এর ভ্যালু যদি 1 দাও তো সেটা 1ই পাবা, অর্থাৎ বলতে পারো এটা কি 1, ঠিক আছে? এটা 1। সো আই হোপ তোমরা বুঝতে পারছো এখানে ঘটনাটা কি ঘটতেছে। মানে sin x টা কার সমান? আচ্ছা এখানে একটু মিস্টেক করছি, এখানে তোমার হচ্ছে এটা tan x হবে, ঠিক আছে? একটু মিস্টেক করছি এখানে, এটা sin x এখানে tan x, এই যে sin x tan x, বাস এবার ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে sin x এর ভ্যালুটা x এর সমান, tan x এর ভ্যালুটাও x এর সমান। কখন? যখন x এর ভ্যালুটা 0 এর কাছাকাছি হবে। আর সত্যি কথা বলতে এটা তোমার 4 ডিগ্রির কম হবে, যেটা আমরা অলরেডি সরল দৈর্ঘ্যের সময় দেখছিলাম যে একটা পর্যাবৃত্ত গতি বা একটা তোমার হচ্ছে মানে পিরিয়ডিক মোশন তখন আসলে সিম্পল হারমোনিক মোশন হবে যখন সেটার অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি কম থাকবে। সো এখানেও সেম ঘটনাই ঘটতেছে। যদি অ্যাঙ্গেলটা তোমার 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আসলে এই যে রেখাটা এটা কিন্তু একটা সরলরেখা নিয়ে আচরণ করবে, যার ফলে আমরা বলতে পারবো যে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ। এখন মনে করো তুমি এখানে মনে করো যে 90 ডিগ্রি দিছো, মনে করো যে 60 ডিগ্রি দিছো, ঠিক আছে? তাহলে জিনিসটা কি হবে বলো তো? তখন জিনিসটা এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না? তখন কি সেটাকে আমি চাইলেও আর সরলরেখা বানাতে পারবো? আমি তো তখন সরলরেখা এটা বানাতে পারবো না। সো অবভিয়াসলি এটা সমকোণী ত্রিভুজও হবে না। তো তখন কিন্তু কখনোই যে sin x বাই x ইজ ইকুয়াল কখনোই কিন্তু তোমার হচ্ছে 1 হবে না। সো তখনই sin x x এর সমান হবে যখন হচ্ছে এটার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি কাছাকাছি, মানে 0 ডিগ্রির সাপোজ 0.0000001 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত হবে। বিষয়টা বুঝো, মানে একদম 0-র নিকটবর্তী ভ্যালুটা থেকে 4 ডিগ্রির মধ্যে থাকবে, তখনই হচ্ছে আমার এই ফর্মুলাগুলো প্রযোজ্য হবে। তো এখন আশা করি বুঝতে পারছো যে কেন লিমিট x টেন্ডস টু 0 হইলে sin x বাই x এর ভ্যালু 1 হয়। মানে sin x x এর সমান তখনই হবে যখন লিমিটটা x টেন্ডস টু 0 হবে, মানে 0 এর একদম কাছাকাছি হবে। আমরা এখানে 4 ডিগ্রি নিয়ে অবশ্যই আলোচনা করব না, আমরা এখানে 0 নিয়ে আলোচনা করব। মানে 0 যদি হইতো তাহলে কত হইতো? 0 হইতো তাহলে ভ্যালুটা 1 হইতো। আই হোপ তোমরা এই আলোচনাটা বুঝতে পারছো খুব ভালো মতো, বিকজ আমাদের লিমিটটা বোঝার জন্য আমাদের এই আলোচনা খুবই প্রয়োজন ছিল। সো আল্লাহ হাফেজ সবাইকে, এন্ড থ্যাংক ইউ আমাদের আজকের ক্লাস থাকার জন্য। এন্ড ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে লিমিটের বিস্তারিত আলোচনা করব। সামনে আরো আমাদের থিওরি আছে, আমাদের অনেকগুলো বেশ কয়েকটা থিওরি আমাদের চ্যাপ্টারে আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা ম্যাথও শুরু করবো চ্যাপ্টার 9.1 এর বইয়ে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।